সার্ভাইকাল স্পন্ডিলোসিস অ্যাকচুয়ালি একটা সিমটম কমপ্লেক্স। এটাতে অনেকগুলো সিমটম একের পর এক স্টেপ বাই স্টেপ হতে থাকে। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন, আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি একটু এক্সারসাইজ করলেন, কমে গেল, যেটা 30 মিনিটের কম, যেটা একটু আগেই বললাম। তারপর আপনি নর্মাল চলাফেরা করছেন, যারা আমাদের মা বোনদের ক্ষেত্রে রান্নাবান্না করছেন বা অফিসে কাজ করছেন, যারা ছেলেরা আছে অফিসে কাজ করছে, বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, অনেক ভারী হেলমেট পরে চালাচ্ছে, একটা লং রাইডের পর ওদের ঘাড় ব্যথা করছে, ওসব ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডিলোসিসের একটা ঝুঁকি থাকতে পারে। ঘাড়ে তীব্র ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস ওগুলোর মধ্যে একটি। অনেক সময় ঘাড়ে কোনো চোটাঘাত পাওয়া, অনেক সময় খুব স্ট্রেস, অনেকের বিপি হাই থাকে, হাই বিপি থেকেও ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন ঘাড়ে ব্যথাটা আমরা একটা সিমটম হিসেবে ট্রিট করি আর ওইটার কজটা জানতে চাই। কজ বিভিন্ন জিনিস হতে পারে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, মানে বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হয়ে যাওয়া, যেটার জন্য আস্তে আস্তে এই সমস্যাগুলো হয়। বা মাংসপেশি হঠাৎ খিঁচ ধরা, যেটাকে আমরা মাসেল স্প্যাজম বলি। কোনো মাসেল টিয়ারের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে। 80% পেশেন্টদের ক্ষেত্রে ফিজিওথেরাপি আর ব্যায়ামই ঠিক হয়ে যায়, সাথে একটু অ্যাক্টিভিটি মডিফিকেশন, যেটা বললাম প্রলং পোশ্চারটা অ্যাভয়েড করা, আর জাস্ট ডায়েটারি মডিফিকেশন, কিছু ক্যালসিয়াম রিচ খাবার দাবার খাওয়া, হালকা এক্সারসাইজ করা, ওতেই হয়ে যায়। ঘাড়ে ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং অনেক সময় ঘাড় ঘোরাতে না পারা, এই সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে। এই সমস্যাটি হতে পারে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণ। এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আসলে কি? সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণগুলি কি? এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে কি নেক বেল্ট অত্যন্ত জরুরি? এটা হলে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের পর্ব। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অর্থোপেডিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কনসালটেন্ট ডক্টর সৌরভ ভট্টাচার্য স্যার। স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর সৌরভ ভট্টাচার্য, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, গৌরী দেবী হসপিটাল। আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনা যেহেতু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস নিয়ে, তো প্রথমেই জেনে নেব, ঘাড়ে ব্যথা মানে কি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস? এর জন্য সার্ভাইকাল স্পন্ডিলোসিস কি ওটা বুঝতে হবে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা যেটা বলি একটা আমব্রেলা টার্ম, মানে এর মধ্যে অনেকগুলো রোগ লুক্কায়িত থাকে। ঘাড়ে তীব্র ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস ওগুলোর মধ্যে একটি। অনেক সময় ঘাড়ে কোনো চোটাঘাত পাওয়া, অনেক সময় খুব স্ট্রেস, অনেকের বিপি হাই থাকে, হাই বিপি থেকেও ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন ঘাড়ে ব্যথাটা আমরা একটা সিমটম হিসেবে ট্রিট করি আর ওইটার কজটা জানতে চাই। কজ বিভিন্ন জিনিস হতে পারে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, মানে বয়সজনিত কারণে হাড়ের ক্ষয় হয়ে যাওয়া, যেটার জন্য আস্তে আস্তে এই সমস্যাগুলো হয়। বা মাংসপেশি হঠাৎ খিঁচ ধরা, যেটাকে আমরা মাসেল স্প্যাজম বলি। কোনো মাসেল টিয়ারের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর যদি গলা শক্ত লাগে বা ঘাড় ঘোরানো না যায়, সেটাও কি স্পন্ডাইলোসিস? সকালে ঘুম থেকে ওঠার পর গলা শক্ত লাগা মানে হলো মর্নিং স্টিফনেস। আর মর্নিং স্টিফনেস বিভিন্ন কারণে হতে পারে। একটা হলো যদি আমরা কোনো বেকায়দায় ঘুমোচ্ছি বা বালিশ যেটাতে আমরা ঘুমোচ্ছি ওটা যদি ভালো না থাকে, তাহলে মাসেল স্পাজম হয়, ওটার থেকে মর্নিং স্টিফনেস হতে পারে। যাদের স্পন্ডাইলাইটিস আছে, স্পন্ডাইলাইটিস মানে হলো ইনফ্লেমেশন বা প্রদাহ, যেটা সার্ভিক্যাল স্পাইনে হয়। এটা বিভিন্ন কারণে হয়, যেরকম অনেকের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস থাকে, অনেকে রিউমাটয়েড আর্থারাইটিস থাকে, ওদের ক্ষেত্রে এই ইনফ্লামেশনটা হতে পারে। তো ওসব ক্ষেত্রে ঘাড়ে ব্যথা ঘুম থেকে ওঠার পরেই হবে, 30 মিনিট বা এর বেশি সময় ধরে থাকবে, আর আস্তে আস্তে আমরা যখন মুভ করব তখন ব্যথা আস্তে আস্তে কমে যাবে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস পার সে, মানে সার্ভাইকাল স্পন্ডিলোসিস যেটা ডিজেনারেশনের জন্য হচ্ছে, ওটাতে ঘাড়ে ব্যথা সকালে উঠে থাকতে পারে। এতটা কমন নয়, একটু রেয়ারই বটে, বাট থাকলে এটা 30 মিনিটের কম থাকবে, আর ওটা হালকা নাড়াচাড়া করলে কমে যাবে। কিন্তু যদি আপনি বেশি ব্যায়াম করতে যান তাহলে আবার চলে আসতে পারে। তো টাইম ডিউরেশন ডিপেন্ড করছে, কী করে ব্যথাটা আসছে, কী করে ব্যথাটা কমছে, এটাও ডিপেন্ড করছে। কিভাবে বুঝবো যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে? সার্ভাইকাল স্পন্ডিলোসিস অ্যাকচুয়ালি একটা সিমটম কমপ্লেক্স। এটাতে অনেকগুলো সিমটম একের পর এক স্টেপ বাই স্টেপ হতে থাকে। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন, আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনি একটু এক্সারসাইজ করলেন, কমে গেল, যেটা 30 মিনিটের কম, যেটা একটু আগেই বললাম। তারপর আপনি নর্মাল চলাফেরা করছেন, যারা আমাদের মা বোনদের ক্ষেত্রে রান্নাবান্না করছেন বা অফিসে কাজ করছেন, যারা ছেলেরা আছে অফিসে কাজ করছে, বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, অনেক ভারী হেলমেট পরে চালাচ্ছে, একটা লং রাইডের পর ওদের ঘাড় ব্যথা করছে,
ওসব ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের একটা ঝুঁকি থাকতে পারে। এখন সার্ভাইকাল স্পন্ডাইলোসিসই কিনা বুঝতে গেলে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, এক্সরেস করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, আপনার ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখতে হবে। এই রোগের চিকিৎসা কি রয়েছে? সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের চিকিৎসা যদি বলেন, ওটা একটা কোনো কিওর বলবো না, বাট হ্যাঁ ট্রিটমেন্ট অবশ্যই আছে। কিওর কেন বলবো না, কারণ এটা একটা ইভলিউশনারি কস্ট যেটা আমরা মানুষরা দিই। আমরা 4 পেয়েদের মতো চলি না, আমরা 2 পেয়েরা একদম আপরাইট চলি। যখন আমরা আপরাইট চলি, পৃথিবীর গ্র্যাভিটির জন্যে একটা স্ট্রেইন আমাদের স্পাইনে পড়ে। বয়সের সাথে সাথে এই স্ট্রেনটা বাড়তে থাকে, বেড়ে আমাদের দুটো স্পাইনের যে ভার্টিব্রা আছে, দুটো ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে ওটাকে এফেক্ট করে। এরপর আস্তে আস্তে আমাদের ভার্টিব্রার ফেসেট জয়েন্টগুলোকে এফেক্ট করে, করতে করতে আর্থ্রাইটিস হয়, ওখান থেকে সার্ভিক্যাল স্পন্ডিলোসিস হয়। তো এটা এক না একটা বয়সে কাউন্নাকর হবেই, এটাকে মানে একদম প্রিভেন্ট করা যায় না, বাট হ্যাঁ হলে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ওটাকে কমানো যায়। যেমন আমরা পেশেন্টদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে বলি, আমরা বলি যে পাতলা একটা বালিশ ইউজ করতে ঘুমানোর, অনেকে 2-3টে বালিশে ঘুমায়, আমরা ওটা ডিসকারেজ করি। ঘুমানোর আগে বা ঘুম থেকে ওঠে হালকা এক্সারসাইজ করতে বলি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস। আর আমি যেটা প্রতিনিয়ত আমাদের পেশেন্টদেরকে বলি, একটা প্রলং পোস্টার যাতে মেনটেন না করে। যেমন অনেকে মোবাইল দেখছে তো দেখছে, 1 ঘন্টা 1 ঘন্টা ধরে একই পোস্টারে মোবাইল দেখছে, তখন হতে পারে। কেউ রান্নাবান্না করছেন, অনেকক্ষণ ধরে মাথা ঝুঁকিয়ে কাজ করছেন, তখনও হতে পারে। ইভেন আমরা সার্জনরা যারা অনেকক্ষণ সার্জারি করি, আমাদের ক্ষেত্রেও হয়। তো এটার কি হলো যে 5-10 মিনিট পরে পরে বা 15-20 মিনিট পরে পরে জাস্ট মাথা তুলে মাথাটা একটু নাড়িয়ে হালকা ব্যায়াম করে আবার রিজিউম করা, ওটা যদি হয় তাহলে ওটার চান্সটা একটু কমে যায়। প্লাস ডায়েটারি মডিফিকেশানস থাকে, ক্যালসিয়াম রিচ খাবার যদি খায়, কেউ যদি প্রতিনিয়ত এক্সারসাইজ করে, ওর লিগামেন্টগুলিকে ফ্লেক্সিবল রাখে, তাহলে ওটার চান্সটা কমানো যেতে পারে। কিন্তু কোনো না কোনো সময় এটা হবেই, হওয়ার পরে মেডিসিন খেয়ে কমে যাবে। যেমন প্রথম দিকে আমরা একটু NSAIDs বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, যেটাকে আমরা পেন কিলার বলি, ওটা দিই যাদের খুব দরকার পড়ে। যাদের পেন কিলারের সমস্যা হয় ওদের ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেন্স দিই, যেগুলি মাসেলকে রিল্যাক্স করে দেয়। আমরা লোকাল টপিক্যাল মেডিকেশন, যেগুলো মলম, শ্যাঁক এরকম জাতীয় জিনিস দিয়েও ওটাকে কমানো যায়। এই ক্ষেত্রে কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়? সারা জীবন ওষুধ এমন বলবো না, বাট হ্যাঁ যাদের এটা হয় আর যাদের স্পন্ডাইলাইটিস আছে, স্পন্ডাইলাইটিস মানে যাদের ধরুন রক্তের মধ্যে সমস্যা আছে, যাদের অনেক সময় আর্থ্রাইটিস হয়ে যায়, ওদের ক্ষেত্রে স্পন্ডাইলোসিসের প্রবণতা আর স্পন্ডাইলোসিসের সিভিয়ারিটি দুটোই বেড়ে যায়। ওদের ক্ষেত্রে ওরা যদি মেডিসিন খাচ্ছেন, মেডিসিন খেয়ে পেনটা কমার পরে ওরা নর্মাল কাজকর্ম করছেন, দৈনন্দিন জীবনযাপন করছেন, করতে করতে হঠাৎ পেনটা আবার বাড়তে পারে, তখন আবার ওষুধ খেতে হতে পারে। মানে ওই অন অ্যান্ড অফ করে করেই ওদের চলতে হয়। অনেকের ক্ষেত্রেই দেখি অনেকে নেক বেল্ট ইউজ করে, তো এটা কি মানে এটা কতটা কার্যকর, এটা কি সারা জীবন ইউজ করতে হয়? নেক বেল্ট বা সার্ভিক্যাল কলার আমরা যেটাকে বলি, ওটা কার্যকর বটে, কিন্তু সারা জীবন ইউজ করতে হয় না। আমরা তখনই দিই যখন পেশেন্টের হঠাৎ খুব ব্যথা হয়ে গেছে, পেশেন্ট ঘাড় তুলে রাখতে পারছে না, ঘাড় নাড়াতে পারছে না, ওর জন্য ওর অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং মানে নর্মাল জীবনযাপনটা হ্যাম্পার হচ্ছে, যে পেশেন্ট অফিস যেতে পারছে না, পেশেন্ট কাজে কর্মে যেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো আমরা নেক বেল্টটা এই জন্য দিই যাতে আমাদের মাথার যে ওয়েটটা ওটা গলায় না গিয়ে জাস্ট নেক বেল্ট দিয়ে বাইপাস হয়ে যায়, আর পেশেন্টের মুভমেন্টটাও কমে যায়। মুভমেন্ট যখন কমে যায় স্বভাবত মাসেল রিল্যাক্সেশন হয়, পেশেন্টের পেইন রিলিফ হয়। বাট আমরা 1 week to 2 weeks ম্যাক্সিমাম নেক বেল্ট ইউজ করতে বলি, এর থেকে বেশি বলি না, কারণ অনেকক্ষণ যদি নেক বেল্ট ইউজ করতে হয় তাহলে কি হবে, আমাদের সার্ভাইকালের যে প্যারাভার্টিব্রাল মাসেলস মানে সার্ভাইকাল স্পাইনের আশেপাশে যে মাংসপেশিগুলো, ওগুলো উইক হয়ে যাবে, যেহেতু বেল্টটা ওটাকে বাইপাস করছে। মাসেল যখন উইক হয়ে যায় তখন হাড়ের উপর আরও চাপ পড়ে, ইনটার্ন যখন নেক বেল্টটা পেশেন্টটা খুলবে তখন সিমটম আরও বেড়ে যাবে। এজন্য আমরা ম্যাক্সিমাম 2 weeks, এর থেকে বেশি পড়তে ডিসকারেজ করি। এক্ষেত্রে সার্জারির কি কখনো প্রয়োজন পড়ে? সার্জারির প্রয়োজন খুব এক্সট্রিম কেসেসে পড়ে। জেনারেলি আমাদের ডে টু ডে ওপিডি প্র্যাকটিসে আমরা অনেক পেশেন্টদেরকেই দেখি যাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিস দুটোই আছে। প্রত্যেক ক্ষেত্রে ফিজিওথেরাপি, মেডিকেশন এগুলো দিয়ে, অ্যাক্টিভিটি মডিফিকেশন করে, খুব দরকার হলে নেক বেল্ট বা যেটা বললেন সার্ভাইকাল কলার, ওগুলো দিয়ে পেন রিলিফ করা যায়। কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকে, আবারও বলবো, যাদের অন্যান্য কোমরবিডিটিস থাকে, যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, যাদের ধরুন আর্থ্রাইটিস আছে, যেটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে, ওদের ক্ষেত্রে সিভিয়ারিটিটা বেড়ে যায়। তখন যেহেতু আমাদের স্পাইনাল কর্ড থেকে প্রত্যেকটা নার্ভ আমাদের হাতের দিকে, তারপরে আপার বডির দিকে সাপ্লাই করে,
ওইসব ক্ষেত্রে স্পন্ডাইলোসিসের জন্য কিছু এক্সট্রা হাড় বেরোতে পারে, যেটাকে আমরা বলি অস্টিওফাইটস বা সিনডেসমোফাইটস, ঠিক আছে? তো ওগুলো যদি কোনো সময় নার্ভকে চাপ দেয়, আর এটার জন্য যদি পেশেন্টের কোনো রকম রিলিফ না হয়, পেশেন্টের হাত যদি অবশ হয়ে যাচ্ছে, খুব পেন করছে, পেশেন্ট চলতে পারছেন না, তখন আমরা একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নিই। আমরা আগে এমআরআই করে দেখি যে ওখানে ডিস্কের প্রবলেম হচ্ছে কিনা, বা সিনডেসমোফাইটের জন্য কোনো হাড়ে কোনো প্রেশার পড়ছে কিনা। যদি পড়ে থাকে তখনই আমরা সার্জারিটা করি, অ্যাডভোকেট করি, না হলে জেনারেলি আমরা অ্যাভয়েডই করি। এক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যায়াম এগুলো কার্যকর? অবশ্যই 80% পেশেন্টদের ক্ষেত্রে ফিজিওথেরাপি আর ব্যায়ামই ঠিক হয়ে যায়, সাথে একটু অ্যাক্টিভিটি মডিফিকেশন, যেটা বললাম প্রলং পোশ্চারটা অ্যাভয়েড করা, আর জাস্ট ডায়েটারি মডিফিকেশন, কিছু ক্যালসিয়াম রিচ খাবার দাবার খাওয়া, হালকা এক্সারসাইজ করা, ওতেই হয়ে যায়। খুব কম পেশেন্টের ক্ষেত্রে সার্জারি লাগে, বাট হ্যাঁ লাগে, এমন না যে লাগে না, বাট ওটা খুব রেয়ার অপারেন্স। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে কি করা দরকার, কি করা দরকার নয়, আপনারা শুনে নিলেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।